বন্ধুরা, এই ভিডিওতে তোমরা হিমালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলে সুউচ্চ পাহাড়ের গায়ে ঝুলে এক বিরল লালচে মধু সংগ্রহের অবিশ্বাস্য গল্প দেখতে পাবে। এই মধু সাধারণ কোনো মধু নয়। এর এক ফোঁটা খেলে মানুষের মধ্যে হ্যালুসিনেশন বা বিভ্রম সৃষ্টি হতে পারে। এই অনন্য বৈশিষ্ট্যের কারণে পৃথিবীর নানা প্রান্তে একে ম্যাড হানি বা পাগলা মধু নামে চেনা হয় এবং এর দামও অনেক বেশি। তবে এই মধু সংগ্রহের কাজ অত্যন্ত বিপজ্জনক। সংগ্রাহকদের মুখোমুখি হতে হয় পৃথিবীর সবচেয়ে বড় আকারের মৌমাছির ঝাঁকের সাথে, যাদের হুলের আঘাত অত্যন্ত বেদনাদায়ক। তারা পাহাড়ের গায়ে নামেন বাঁশের তৈরি সরু মই দিয়ে, আর নিচে থাকে কয়েকশো ফুট গভীর খাদ। বছরে মাত্র দুবার এই মধু সংগ্রহের সুযোগ থাকে, তাই প্রতিটি মরশুম তাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজের মাধ্যমেই তারা টিকিয়ে রেখেছে তাদের প্রজন্মের ঐতিহ্য এবং আয়ের মূল উৎস। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাতে চলেছি কিভাবে হিমালয়ের এই মানুষগুলি তাদের জীবন বাজি রেখে সংগ্রহ করে এই রহস্যময় পাগলা মধু, যা একই সঙ্গে তাদের জন্য বিপজ্জনক এবং মূল্যবান। অনেক কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। এটি হলো নেপাল। এটি সেই দেশ যেখানে জন্ম হয়েছে রহস্যময় ম্যাড হানি বা পাগলা মধুর। এই ধরনের বিরল ও দামি মধু যা সংগ্রহ করতে হয় প্রাণঘাতী পরিস্থিতিতে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন আছে এই মধুতে যার জন্য মানুষ জীবন বাজি রেখে পাহাড়ের খাড়া দেওয়ালে ঝুলে এগুলি সংগ্রহ করে? আসলে এই মধু শুধু খাদ্য নয়, এটি এক গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তবে এর অর্থনৈতিক দিক থেকেও এর মূল্য অপরিসীম। আন্তর্জাতিক বাজারে 1 কিলোগ্রাম এই পাগলা মধুর দাম প্রায় $500 পর্যন্ত উঠতে পারে। এই মধুতে আছে গ্রেয়ানোটক্সিন নামে প্রাকৃতিক এক রাসায়নিক উপাদান, যা উচ্চ পর্বতের রোডোডেনড্রন ফুলের নেকটার থেকে আসে। এই যৌগের কারণেই মধুটি খেলে মানুষের মধ্যে সৃষ্টি হয় বিভ্রম, আনন্দ, এমনকি উচ্ছ্বাসও। শুধু তাই নয়, প্রাচীন চিকিৎসা শাস্ত্রে একে ব্যবহার করা হতো গাঁটের ব্যথা উপশম, হৃদযন্ত্রের শক্তি বাড়ানো এবং যৌন ক্ষমতা বৃদ্ধির প্রাকৃতিক উপায় হিসেবে। এভাবেই বহু প্রজন্ম ধরে এই মধু সংগ্রহের কৌশল বাবা থেকে ছেলের কাছে হস্তান্তর হয়েছে। গ্রামের কেন্দ্রে প্রস্তুতি চলে সংগ্রহ অভিযানের জন্য। বাঁশ কেটে তৈরি করা হয় লম্বা মই, যেগুলি ঝুলে থাকতে পারে শত ফুট উপরে পাহাড়ের দেওয়ালে। প্রতিটি মই তাদের জীবনের ভরসা, আর নিচে থাকে কয়েকশো ফুট গভীর খাদ। এই প্রস্তুতিতে অংশ নেয় গ্রামের প্রায় সবাই, কিন্তু মূল অভিযানে অংশ নেয় কেবল অভিজ্ঞ শিকারীরা, কারণ একটিমাত্র ভুল পদক্ষেপ মানে মৃত্যু। এই মধু তৈরি করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি, হিমালয়ান জায়েন্ট বি, যা অন্য কোনো প্রজাতির পক্ষে এমন অসম্ভব উচ্চতায় পৌঁছানো সম্ভব না। প্রতি বছর মাত্র দুবার এই শিকার মৌসুম শুরু হয়, আর প্রত্যেকবার লক্ষ্য থাকে অন্তত 15 লিটার এই লালচে মধু সংগ্রহ করা। এই মধুই গ্রামের অর্থনৈতিক প্রধান ভরসা। তাই শিকার শুরুর আগে গ্রামের পুরোহিত দেবদেবীর কাছে প্রার্থনা করেন, যেন শিকার সফল হয় এবং কেউ আহত না হয়। সবাই জানে এবার তারা ফিরে নাও আসতে পারে, কারণ তা নির্ভর সেই খাড়া পাহাড়ের দেওয়াল আর মৌমাছির ঝাঁকের ওপর। একটি ভুল মানে ফাঁকা ঝুড়ি নিয়ে ফেরা বা হয়তো আর ফিরে না আসা। অভিযানের আসল অংশ শুরু হয় পাহাড়ের ওঠার আগেই। প্রথম বাধা হলো পাহাড়ের নিচে থাকা এক পীর নদী, যার স্রোত এতটাই অনিশ্চিত যে এক পা ভুল হলেই সব শেষ। পিঠে বাঁশের মই, দড়ি, ঝুড়ি আর সব সরঞ্জাম নিয়েই শিকারীদের পার হতে হয় সেই নদী। তারা গাছ কেটে তৈরি করে অস্থায়ী সেতু, যাতে সবাই একে একে পার হতে পারে ওই নদী। এই পর্যায়ে সবাই একসঙ্গে কাজ না করলে অভিযান শুরু হওয়ার আগেই তা ভণ্ডুল হয়ে যেতে পারে। ঘণ্টার পর ঘণ্টা হেঁটে অবশেষে তারা পৌঁছায় সেই খাড়া পাহাড়ের চূড়ায়, যেখানে বিশাল মৌচাক ঝুলে থাকে। এখান থেকে শুরু হয় প্রকৃত শিকার প্রক্রিয়া, যা শতাব্দী ধরে একই রকমভাবে চলে আসছে। দলটি সাধারণত 3 ভাগে বিভক্ত হয়। উপরের দল দড়ি ও বাঁশের মই নিয়ন্ত্রণ করে, নিচের দল আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে, আর মাঝের দল সবচেয়ে বিপজ্জনক কাজটি করে, মই দিয়ে নেমে যায় মৌচাকের মুখে। ধোঁয়া এই শিকারীদের একমাত্র অস্ত্র। পাহাড়ের নিচে শুকনো পাতা জ্বালিয়ে ধোঁয়া পাঠানো হয় ওপরে, যাতে মৌমাছিরা বিভ্রান্ত হয়ে যায়। ধোঁয়া মৌমাছির দিক নির্দেশনাকে নষ্ট করে দেয়, ফলে তারা আর দলবদ্ধভাবে আক্রমণ করতে পারে না। ধোঁয়া না থাকলে এই হাজার হাজার বিশাল মৌমাছির আক্রমণ থেকে বাঁচা প্রায় অসম্ভব ছিল।
যখন মৌচাকের আশেপাশে মৌমাছিরা কিছুটা শান্ত হয় তখন শিকারীরা ধীরে ধীরে মই দিয়ে নিচে নামে। তাদের হাতে থাকা লম্বা বাঁশের দণ্ড, যার সাহায্যে মৌচাক থেকে মধুবর্তী অংশ আলাদা করে ঝুড়িতে ফেলতে থাকে। প্রতিটি পদক্ষেপ নিতে হয় নিখুঁতভাবে, কারণ সামান্য ভুলেই দড়ি ছিঁড়ে যেতে পারে আর শত শত ফুট নিচে পড়ে যেতে পারে মধুর ঝুড়ি কিংবা শিকারী নিজেই। সবকিছু নিয়ন্ত্রণ রেখে কাজ করলেও বিপদের আশঙ্কা থেকেই যায়। তাই পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা দলের সদস্যরা ক্রমাগত নির্দেশ দেয়, দড়ি ঠিক রাখে, আর নিচে থাকা দল মৌমাছিদের মনোযোগ সরিয়ে দেয় ধোঁয়ার সাহায্যে, যা নির্ভর করে গোটা অভিযানের সাফল্য। একবার মৌচাক শান্ত হয়ে পড়লে তখনই আসে সেই সময় মধু সংগ্রহের মুহূর্ত। যেহেতু মধু সংগ্রহের সময় পাহাড়ের গায়ে ঝুলে থাকা প্রতিটি মুহূর্তই জীবন মৃত্যুর খেলা, তাই এক শিকারী ঝুড়ি ধরে থাকে মৌচাকের নিচে আর অন্যজন লম্বা বাঁশ দিয়ে আঘাত করে মৌচাকের অংশ আলাদা করে ঝুড়িতে ফেলে দেয়। খালি পায়ে শত ফুট উপরে শুধুমাত্র বাঁশের মই আর দড়ির ভরসা। এভাবেই চলে প্রকৃত মধু সংগ্রহের কাজ। এই অবস্থায় তাদেরকে অনেক মৌমাছির কামড়ও খেতে হয়, তাই মৌমাছির হুলের আঘাতে শরীর জ্বলে ওঠে। কিন্তু এই শিকারীরা বছরের পর বছর ধরে এমন কষ্ট সহ্য করতে শিখেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, আর কতদিন টিকে থাকবে এই প্রাচীন প্রথা? আর কত প্রজন্ম দেখবে এই দুঃসাহসিক মধু সংগ্রহের দৃশ্য? আপনার কি মনে হয়? বর্তমান সময়ে পৃথিবীর যেমন পরিবর্তন আর মানুষের যা কার্যকলাপ, তাতে টিকবে এই ঐতিহ্য? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।